ভাইয়া এবার কি আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই এখন ক্লিয়ার। কোন সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিই। হুম, শিওর। স্ক্রিন তো নিশ্চয়ই দেখা যাচ্ছে, আশা করছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। পারফেক্ট। আ বাকিরা কি শুনতে পাচ্ছেন? যদি প্রবলেম হয় তাহলে কিন্তু চ্যাটে জানাতে পারেন যদি প্রবলেম থাকে আরকি। তো আমি এবার শুরু করি যেখানে ছিলাম। হ্যাঁ, আপনার ভিডিওটা অফ করা। কাইন্ডলি অন ও করে আচ্ছা, দিন। আচ্ছা সরি। হুম, আচ্ছা পারফেক্ট। তো যেটা বলছিলাম যে মোটা দাগে যদি আমি প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে ডিসকাস করি, এই ৫ টা পার্টি থাকে যে ডেভেলপমেন্ট, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এবং ডিক্লাইন। তো আপনারা Google সার্চে এখানে একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা যদি আমরা একটু আপডেট করে বড় করে দেখি, তাহলে একটু আইডিয়া হয়তো পাবো আমরা। সো এখানে আমরা দেখছি যে আ প্রোডাক্ট লাইফ সাইকেল এ ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন এর একটা ব্যাপার দেখা যাচ্ছে এবং এখানে হচ্ছে আপনার আ কিভাবে ম্যানেজ করবো আমরা সেটা নিয়েই আরকি ছোট্ট করে আলাপ করে আমরা সামনে এগিয়ে যাবো। ফার্স্ট এ বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস নিড, ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি। সো বেসিক্যালি আপনি যখন ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্টটা নিয়ে ডিসকাস করবেন, তখন আপনার বিজনেসের নিডটা বুঝতে হবে। আপনার কোম্পানি আপনি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনার থেকে কি এক্সপেক্ট করছে এবং আপনার আম বিজনেসের ভিশনটা কি বা নিডটা কি? তাহলে আপনি ওইভাবেই স্ট্র্যাটেজিটা সেট করতে পারবেন। এখানে বলে রাখা ভালো, যদিও অনেকে জানেন বাট বলে রাখা ভালো যে ভিশনটা কিন্তু হয় লং টার্ম এর জন্য অ্যান্ড ভিশনের উপর বেস করেই টাইম টু টাইম স্ট্র্যাটেজিটা সেট করা হয়। যেটা আমরা আজকের এই ওয়েবিনারের সামনেও দেখতে পারবো ইনশাআল্লাহ। সেকেন্ডলি বলা হচ্ছে মেকিং সিউর দ্য প্রোডাক্ট ইস বিল্ড অ্যাজ পার রোল আউট অ্যাকর্ডিংলি। সো বেসিক্যালি অ্যাজ পার বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে ভিশনটা ছিল ওইভাবেই প্রোডাক্টটা রেডি হয়ে গ্রোথ স্টেজে পা দিয়েছে। মানে মার্কেটে এটা লঞ্চ হয়েছে। অ্যান্ড থার্ডলি বলা হচ্ছে যে ওয়ার্কিং টুগেদার উইথ টিমস টু গ্রো, জিটিএম প্ল্যানিং, গো টু মার্কেট প্ল্যানিং, ফাইন্ডিং রেভিনিউ স্ট্রিম। সো বেসিক্যালি আপনি যদি গ্রোথ থেকে ম্যাচুরিটি লেভেলে যেতে চান, আপনি কিন্তু একা অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার সেটা পারবেন না। অ্যান্ড এই ব্যাপারেও সামনে আরো ডিসকাস করা আছে যে, আপনার জিটিএম প্ল্যানিং বা মার্কেটিং টিম ছাড়াও ডেভেলপমেন্ট টিম বা ইঞ্জিনিয়ারিং টিম, কমিউনিকেশন টিম, ইনফেক্ট সেলস টিমের সাথে আপনার কাজ করতে হবে। অ্যান্ড ব্যাপারটা এরকম না যে এই কয়েকটা টিমের সাথে আপনার কাজ করলে আপনার পজিশনটা শেষ। অ্যান্ড আমি এটা অনেক সময় বলে থাকি যে, প্রোডাক্ট ম্যানেজারের জন্য তার সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে কোলাবোরেটিভলি সব টিমের সাথে কাজ করা। এখানে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনি কি কোডিং ভালো পারেন নাকি আপনি ডেভেলপমেন্ট ভালো পারেন নাকি কোডিং ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা? এর থেকেও সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আমি সব প্রোডাক্ট ম্যানেজারদেরকেই বলে থাকি এবং আমিও ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে যে, আপনার টিমের সাথে ইন্টারপার্সোনাল রিলেশনটা কেমন? আপনার ইন্টারনাল স্টেক হোল্ডার, এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে আপনার রিলেশনটা কেমন? এবং আপনি এভাবে এটা ম্যানেজ করছেন কিভাবে? এজন্যই বলা যে, ওয়ার্কিং টুগেদার অ্যাজ a টিম যাতে আপনি গ্রোথ থেকে ম্যাচুরিটিতে পা দিতে পারেন। অ্যান্ড লাস্টলি ফাইন্ডিং নিউ ওয়েজ টু আপগ্রেড দ্য প্রোডাক্ট উইথ হাইয়েস্ট ইমপ্যাক্ট। সো এই ব্যাপারে আমি এখন ডিটেইলসে বলব না। কারণ এই লাস্টের পয়েন্টটা নিয়ে সামনে আরো ডিটেইলসে বলা আছে। অ্যান্ড আপনি দেখছেন যে ডিক্লাইন হবে নাকি না সেটা কিন্তু মেইনলি এই 4th পয়েন্টটার উপরেই ডিপেন্ড করে থাকে। তো আমরা সামনে এগিয়ে যাই আরকি। তাইলে আরো ক্লিয়ার একটা ভিজিবিলিটি পাবো। সো হোয়াট ইস প্রোডাক্ট লাইফ সাইকেল সেটা আমরা জানি। মোটা দাগে যদিও এই ৪ টা বা ডেভেলপমেন্ট সহ ৫ টা থাকে। আমরা আরো যদি একটু গ্রানুলার লেভেলে যাই, দেখব যে নাম্বার 1 হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম। সো বেসিক্যালি আপনি যে মার্কেটে একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবেন, আপনার অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভ করতে হবে। আপনার মার্কেটটা জানতে হবে। নাম্বার 2 তে নো ইউর মার্কেট অ্যান্ড ভ্যালিডেট ইট। আপনার মার্কেটটা জানার পরে সেটা যাচাই করতে হবে যে এই পার্টিকুলার প্রোডাক্টটা কি এই মার্কেটে দরকার কিনা। এখানে কিছু এক্সাম্পল আছে। আমি যদি সেই এক্সাম্পল গুলোর দিকে যাই ২ টা ২ টার পরেই। সো চাল ডাল যেটা করেছিল তারা একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছে যে তাদের একটা প্রবলেম যে মানুষজন ঢাকা শহরে অথবা বিজি শহরগুলোতে এত উম এত বিজি লাইফস্টাইল কাটানোর পরে বা অফিস করার পরে সন্ধ্যাবেলা এসে তারা বাজার করে এই ঝামেলাটার মধ্যে যেতে চায় না যে আমার এখন বাজার করতে হবে। এবার জাম ঠেলতে হবে। সো এই প্রবলেমটাই সলভ করার জন্য যদিও এটা একটা খুবই নিশ মার্কেট ছিল শুরুতে। এই প্রবলেমটা সলভ করার জন্য তারা ডিজিটাল ওয়েতে বাজারটা বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছিল। সো তারা বুঝতে পেরেছে প্রবলেমটা কি নাম্বার 1 অ্যান্ড তাদের মার্কেটটা ছিল
উন্নত শহরে, আরবান এরিয়াতে। রুরাল এরিয়াতে কিন্তু এটা হবে না। কারণ সেখানে মানুষের এত ব্যস্ততা নেই অথবা এত ট্রাফিক নেই যে তাদের এই প্রবলেমটা থাকবে। সো গিয়ে যে ডিফাইন ইউর প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট ভিশন যেটা বললাম যে, আমার প্রোডাক্টটা কি সেটা বুঝতে হবে, কোম্পানির ভিশনের সাথে মিল রেখে ওইভাবেই স্ট্র্যাটেজিটা সেট করতে হবে। মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট ক্রিয়েটিং দ্য এমভিপি মানে হচ্ছে মোস্ট ভায়াবল প্রোডাক্ট আপনার যেটা, সেটা লঞ্চ করতে হবে। এই ব্যাপারে আরো ডিসকাস করব না। কারণ এটা সামনে আরো ডিটেইলস এ আলাপ করা আছে। ডিজাইন দেন ডেভেলপ। সো বেসিক্যালি আপনি যখন এমভিপিটা লঞ্চ করতে যাবেন, আপনার বুঝতে হবে যে আপনি যেহেতু শর্টেস্ট টাইমে মেক্সিমাম কাস্টমারের সাথে এনগেজ করতে চাচ্ছেন, আপনার ডিজাইনটা যাতে পারফেক্ট হয়। ডিজাইনটা যাতে ইউএক্স টা যাতে ইউজার এক্সপেরিয়েন্স টা যাতে টপ নচ হয়। অ্যান্ড সেভাবেই আপনার প্রায়োরিটাইজ করে ডেভেলপ করতে হবে। সেভাবেই লঞ্চ করতে হবে। জিটিএম প্ল্যানিং, প্রোডাক্ট অ্যান্ড স্ট্র্যাটেজি যেটা বললাম যে স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন কিন্তু কোরিলেটেড। একটার সাথে একটা রিলেটেড। অ্যান্ড এভাবেই আপনি রিলেশনটা রেখে মার্কেটিং প্ল্যানটা করবেন, মার্কেটে লঞ্চ করবেন প্রোডাক্টটা। অ্যান্ড এই লঞ্চ পর্যন্ত কিন্তু নাম্বার 6 পর্যন্ত পুরোটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন ফেজের। এরপরে আপনার আস্তে, আস্তে প্রত্যেকটা ফেজ একটা করে থাকছে। অ্যান্ড লাস্টলি পোস্ট লঞ্চ ইমপ্রুভমেন্ট সেটা আপনার ম্যাচুরিটি লেভেলে। ম্যাচুরিটিতে পৌঁছানোর পর আপনি নতুন ফিচার লঞ্চ করবেন নাকি, নতুন কোনো আ প্রোডাক্টের মধ্যে সাব প্রোডাক্ট লঞ্চ করবেন নাকি, এগুলো আপনার নাম্বার 8 পোস্ট লঞ্চ ইমপ্রুভমেন্ট এর মধ্যে পড়বে। কাস্টমার ফিডব্যাক অ্যান্ড ইনোভেশন অর ডিক্লাইনেশন এই ৩ টা আবার কোরিলেটেড যেটা আপনার ম্যাচুরিটি থেকে ডিক্লাইন হবে নাকি ইমপ্রুভমেন্ট হবে, সেখানে এটা একটা প্রভাব ফেলে। আমি যদি বিকাশ বা মাইজিপির একটা এক্সাম্পল দিয়ে থাকি ইনোভেশন এ, আ মাইজিপির ক্ষেত্রে দেখবেন তাদের প্রোডাক্টটা হচ্ছে টেলিকম সার্ভিসের যেসব প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে ইন্টারনেট প্যাকেজ অথবা ভয়েস প্যাকেজ, বান্ডেল প্যাকেজ এগুলো। সো তারা মাইজিপিতে নতুন ইনোভেশন এর জন্য দেখবেন আপনি খেলা দেখার ব্যবস্থা করছে। মাঝে, মাঝে আইপিএল দেখা যায়, ফুটবল প্রিমিয়ার লিগ দেখা যায়। অ্যান্ড এটাকে আরো এক স্টেপ উপরে নিয়ে যাওয়ার জন্য তারা এখন দেখবেন যে বিভিন্ন মুভিও লঞ্চ করে থাকে। যেটা আপনি ২ থেকে ৩ ক্লিকের মধ্যেই দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা তাদের প্রোডাক্টের ফিচারের মধ্যেও আছে। এক্সিস্টিং যে ইন্টারনেট প্যাকেজও আছে ওগুলির সাথে দেখবেন যে কিছু মুভি দেখার ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকে। সো তারা কিন্তু তাদের এই প্রোডাক্টটার মধ্যে ইনোভেশন আনছে যাতে এই যে ম্যাচুরিটি থেকে তারা ডিক্লাইন এ চলে না যায়। ইনোভেশনের মাধ্যমে তারা আরো গ্রোথটাকে বা ম্যাচুরিটিটাকে আরো অন্য লেভেলে নিয়ে যেতে পারে। সো আমরা এগিয়ে যাই যে আইডেন্টিফাইং দ্য প্রবলেম। সো আইডেন্টিফাইং দ্য প্রবলেম এ আপনার ফার্স্ট যেই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে যে আপনি কোন প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করতে চান। আপনি যে প্রবলেমটা সলভ করতে চান, আপনি সেটা কিভাবে সলভ করবেন? আর এই অ্যাকচুয়াল যে প্রবলেমটা সলভ করছেন, যেটা চাল-ডালের এক্সাম্পলটা দিলাম। সলভ করার সময় আপনি এই আইডিয়েশন টা কিভাবে করবেন? আপনি নতুন যে একটা চিন্তাধারা আনবেন, সেটা কিভাবে আনবেন? আমি একটা লোকাল এক্সাম্পল, একটা গ্লোবাল এক্সাম্পল দিই। তাইলে I guess সবার বুঝতে ইজিয়ার হবে। সো পাঠাওর ক্ষেত্রে আমরা দেখি যে, পাঠাও যখন লঞ্চ হয়েছিল, তখন তারা চাল-ডালের সাথে কিছুটা ক্লোজলি কানেক্টেড যে, বিজি শহরে কিভাবে মানুষকে তাদের কনভিনিয়েন্ট টা এনশিওর করা যায়। যেমন তারা দেখতে পেরেছে যে মার্কেটে একটা নিড আছে যে প্লেস A থেকে প্লেস B তে মানুষজন খুবই দ্রুততার সাথে পৌঁছাতে চায়। তাদের টার্গেট মার্কেট যদি দেখে থাকেন যে চাকুরিজীবীরা হয়ে থাকে, কিছু, কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি স্টুডেন্টরা হয়ে থাকে। যারা যাদের টাইমের একটা ক্রাঞ্চ থেকে থাকে অ্যান্ড অল্প সময়ে তারা যাতায়াত করতে চায়। সো তারা এই প্রবলেমটা সলভ করার জন্যই শুরুতে পাঠাও বাইক এনেছে। আস্তে, আস্তে পাঠাও কার, পাঠাও পার্সেল এবং পাঠাও ফুড এনেছে। যাতে ম্যাচুরিটি থেকে ডিক্লাইন এ না চলে যায়, ইনোভেশন আনছিল একটার পর একটা। Airbnb র যদি এক্সাম্পল দিয়ে থাকি, Airbnb জেনে থাকবেন আপনারা। উম Airbnb হচ্ছে শুরুতে লঞ্চ করে যে ২ বন্ধু তারা একটা কনফারেন্সে যাবে বাট তাদের যেই এরিয়াতে কনফারেন্সটা সেখানে তারা হচ্ছে আম রুম রেন্ট পাচ্ছে না বা হোটেল রেন্টে পাচ্ছে না। সো তারা যেটা রিয়ালাইজ করে এরকম অনেকেই এই প্রবলেমটা ফেস করতে পারে। শুরুতে তারা তাদের নিজেদের অ্যাপার্টমেন্টে একটা রুম রেন্ট দিয়ে এটা শুরু করে। অ্যান্ড এখন তারা শুরু করে আ ব্যা অন্য একটা নামে এখন এটা Airbnb নামে চলছে মার্কেটে। সো আপনি দেখে থাকবেন যে তারা প্রপারলি ব্রেইনস্টর্মিং করেছে, মার্কেট রিসার্চ করেছে এবং কম্পিটিশন এনালাইসিস করেছে। Airbnb রিয়ালাইজ করেছে মার্কেটে কোনো কম্পিটিশন নেই। পাঠাও রিয়ালাইজ করেছে বাংলাদেশের মার্কেটে তাদের তখন কোনো কম্পিটিশন ছিল না। সো মার্কেট রিসার্চ অ্যান্ড কম্পিটিশন এনালাইসিস এখানে খুব ইমপ্যাক্ট ফেলে। অ্যান্ড লাস্টলি এখানে দেখে থাকবেন যে একটা Google Glass এর পিকচার আছে। সো Google Glass এর যে প্রবলেমটা তারা আইডিয়েশন অ্যান্ড ব্রেইনস্টর্ম করেছিল। বাট তাদের প্রপার মার্কেটের নিডটা ছিল না এই ফিচারটার জন্য। কারণ Google Glass এর যে ফিচারগুলি যে আপনি
চশমার মধ্যে আপনার ধরেন হেলথ মনিটর করতে পারছেন, টাইম দেখতে পারছেন। সো এগুলি কিন্তু অলরেডি Google Pixel Watch বলেন, Apple Watch বলেন, ইভেন রেগুলার ঘড়িতেও এই ফিচারটা থাকছে। সো এই ক্ষেত্রে তারা আইডিয়েশন করে লঞ্চ করেছে কিন্তু গ্রোথ হওয়ার আগেই তাদের ডিক্লাইন হয়ে গিয়েছে। এগিয়ে যাই আমরা। আপনার হচ্ছে মার্কেটটা জানতে হবে। know your market and validate it. সো এখানে আমি এই ডিটেইলস এ আসার আগে আমি একটু নগদ আর বিকাশের একটা এক্সাম্পল দিই যে know your market and validate it. সো বিকাশ যখন মার্কেটে ছিল তখন কিন্তু আ আরো ১৫ টার মতো কোম্পানি ছিল মার্কেটে। যেমন শিওর ক্যাশ ছিল, উপায়ের আগে ইউপে ছিল, আ ওয়ান ট্যাপ ছিল। এরকম অনেকগুলি আপনার এমএফএস কোম্পানি বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল কোম্পানি ছিল। বাট দ্যা রিজন বিকাশের সাথে নগদ এখনো মার্কেটে টিকে আছে অন্যান্য কম্পিটিশন যারা এখনো ওই লেভেলে টিকে নেই। সেটার কারণ হচ্ছে প্রাইমারি রিসার্চ বা সেকেন্ডারি রিসার্চ অ্যান্ড সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা। কিভাবে? নগদ থেকে মার্কেট রিসার্চ করে দেখা যায় একদম শুরুতে আইডিয়েশন এর পরে যখন তারা মার্কেটটা বুঝার চেষ্টা করছে, মার্কেট রিসার্চ করে দেখা যায় যে ২ টা গ্যাপ আছে এখানে। প্রাইমারিলি ২ টা গ্যাপ আছে। একটা হচ্ছে ইজিলি অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যে ক্যাশ আউট চার্জটা। এই ২ টা প্রাইমারি সলিউশন যদি নগদ বের করতে পারে, তাহলেই তারা মার্কেটে টিকে থাকতে পারবে। অ্যান্ড এখনো কিন্তু দেখে থাকবেন যে নগদের ক্যাশ আউট চার্জ এবং ইজিলি অনবোর্ডের প্রসেসের কারণেই তারা কিন্তু এরকম একটা কম্পিটিটিভ মার্কেটে বিকাশের মতো একটা আ বিকাশ যেখানে টপ প্লেয়ার সেই মার্কেটে এসে তারা এখনো এক্সিস্ট করছে। সো আমরা একটু যদি রিসার্চ এর ব্যাপারে পড়ি এখানে কি বলা যে আন্ডারস্ট্যান্ড ইউর মার্কেট অ্যান্ড কম্পিটিটরস থ্রু ইউর রিসার্চ। সো রিসার্চ এখানে ২ রকমের প্রাইমারি রিসার্চ অ্যান্ড সেকেন্ডারি রিসার্চ। প্রাইমারি রিসার্চ এ বলা হচ্ছে যে কি অপশন আছে যে সার্ভে করতে হবে আপনার, ফোকাস গ্রুপ ডিসকাশন করতে হবে, ইউএসপি টা আপনার আইডেন্টিফাই করতে হবে। সার্ভের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ফিচার গুলি অথবা কোন আ টুলস গুলি দিয়ে বা কোন পার্টিকুলার প্রোডাক্ট গুলি দিয়ে আপনি মার্কেটে এখনই লঞ্চ করতে পারবেন বা আপনি অ্যাকচুয়ালি যে প্রবলেমটা সলভ করছেন এটার জন্য কি কাস্টমাররা পে করবে কিনা? এটার কোনো ইউজ কেস আছে কিনা? নগদ যদি মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে আসতো তাহলে কিন্তু তার টিকে থাকাটা একটু কঠিন হয়ে যেত। যেটা এট দ্যাট পয়েন্ট অন্যান্য এমএফএস এর একটু কষ্ট হয়ে যাচ্ছিল টিকে থাকতে। সো এখানে ইউএসপি টা নগদের জন্য খুবই ইম্পোর্টেন্ট ছিল যেটা হচ্ছে ক্যাশ আউট চার্জ এবং ইজিলি অনবোর্ড প্রসেস। আমরা যদি সেকেন্ডারি রিসার্চ এ চলে যাই, ইউএক্স রিসার্চ করতে হবে। কম্পিটিশ আ এগেইন কম্পিটিশন এনালাইসিস করতে হবে এবং মার্কেট ট্রেন্ডটা বুঝতে হবে। সো দেখা যাচ্ছিল নগদ যখন মার্কেটে এসেছে তখনও কিন্তু একটা সামান্য ট্রাস্টের ব্যাপার ছিল যে আমি আমার টাকা-পয়সা একটা অনলাইন প্ল্যাটফর্মে কি টাকা রাখবো নাকি না? এরকম একটা ট্রেন্ডের ব্যাপার ছিল। সো এই ট্রেন্ডটাও ভাঙ্গার একটা ব্যাপার ছিল। আবার UX রিসার্চ করে দেখা গিয়েছে বিকাশের কিন্তু তখনও অ্যাপ ছিল না। পরে অ্যাপ এসেছে। সো এট দ্য সেম টাইম যখন নগদ এবং বিকাশ অ্যাপ নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে এবং নগদের কাজ করতে এবং মার্কেটে এন্টার করতে খুবই ইজিয়ার হয়ে গিয়েছিল। অ্যান্ড কম্পিটিশন রিসার্চ করে তারা এটাই দেখেছে যে এই ফিচারটাই প্রায়োরিটাইজ করা উচিত যে আমি অ্যাপ আনবো, আমি কিছু USP সেট করব। সো এভাবেই নগদ হচ্ছে তার মার্কেটটা জেনেছে এবং ভ্যালিডেট করে মার্কেটে এন্টার করতে পেরেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সো ডিফাইনিং ইউর প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট ভিশন। সো আপনি যে মার্কেটে একটা প্রোডাক্ট লঞ্চ করলেন বা লঞ্চ করার প্ল্যান করছেন, আপনার বুঝতে হবে যে এই প্রোডাক্টটা সাকসেসফুল হবে কিনা। অথবা আপনি যদি লঞ্চ না করে থাকেন, সেক্ষেত্রে এটা লঞ্চ করলে সাকসেসফুল হবে কিনা। এখানে ২ রকম ব্যাপার হতে পারে। একটা হচ্ছে আপনি তো লঞ্চ করে ফেলেছেন। তখন আপনার হচ্ছে ফিচার আপগ্রেড করতে হবে। সো নতুন একটা পার্টিকুলার ফিচার আনলে সেটা কতটুকু ইমপ্যাক্ট ফেলবে? মার্কেটে কি অ্যাকচুয়ালি এটার প্রয়োজন আছে নাকি না? এজন্যই নাম্বার 3 যে ফিচার প্রায়োরিটাইজেশন অ্যান্ড নাম্বার 2 তে প্রোডাক্ট ভিশন অ্যান্ড কোম্পানিজ গোলস শুড অ্যালাইন। যেটা শুরুতেই বলা হয়েছিল যে প্রোডাক্টের ভিশন অ্যান্ড কোম্পানির গোল কিন্তু ইন্টারকানেক্টেড অ্যান্ড ভিশনের উপর বেস করে আপনার হচ্ছে কোম্পানির স্ট্র্যাটেজিটা সেট করা হয়ে থাকে। সো আমরা একটু প্রোডাক্টের ভিশনের একটা রোড ম্যাপ দেখি এখানে কিরকম হয়। সো প্রোডাক্ট ভিশন হ্যাজ টু বি লং টার্ম। তার মানে ইউ ক্যান ওয়ার্ক অন প্রোডাক্ট ফিচার অ্যাজ পার ইউর নিড যেটা বলা হচ্ছে ফিচার প্রায়োরিটাইজ করতে পারবেন। বাট দ্য ভিশন ইজ ফিক্সড। তো আপনার পারপাসটা সেট করতে হবে যে আপনার পারপাস আপনার প্রোডাক্টটা মার্কেটে আনার পরে আপনার কি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম সলভ করবেন নাকি না? অ্যান্ড ডাস দ্য প্রোডা ডাস ডাজ ইট অ্যালাইন উইথ প্রোডাক্ট মিশন? তার মানে আপনি তো প্রোডাক্টের ভিশন ধরেন ৫ থেকে ১০ বছরের জন্য সেট করা। আপনি প্রাইমারিলি একটা মিশন সেট করলেন যে আমার আ আমি নগদের এক্সাম্পলটা আবার দিই যে আমি মার্কেটে এন্টার করার পরে আমার ১ বছরের মধ্যে ১,০০,০০০ কাস্টমার অনবোর্ড হতে হবে। সো আমি যে প্রোডাক্টটা আনবো,
এই প্রোডাক্টটা দিয়ে কি আমি ১,০০,০০০ কাস্টমার ১ বছরে আনতে পারবো না কিনা? সো এর জন্য তার রিসার্চ করে অ্যান্ড ভিশনটা ওইভাবেই সেট করতে হবে যে আমি কোন ফিচারগুলি প্রায়োরিটাইজ করলেই আমি ১ মাসে ১ বছরের মধ্যে ১,০০,০০০ কাস্টমার পেতে পারবো। ইমপ্রেশনটা কি যে হোয়াট এক্সপেরিয়েন্স ডু উই ওয়ান্ট টু ডু উই ওয়ান্ট ইউজার্স টু হ্যাভ? তার মানে আমি যে মার্কেটে আসলাম এরপরে আমার ইউজাররা বা আমার কাস্টমার, আমার কনজিউমাররা কি ইমপ্যাক্ট পড়লো তাদের জীবনে বা তাদের লাইফ সাইকেলে কি কোনো চেঞ্জ আসলো না কিনা? যেমন পাঠাও আসার পরে একটা ইমপ্রেশন আসছে যে বাইকের মাধ্যমে আপনি চলাচল করতে পারছেন। এতদিন বাস ছিল, রিক্সা ছিল, সিএনজি ছিল। এখন একজনের জন্য খুবই কনভিনিয়েন্ট চিপ হয়ে যাচ্ছে যে বাইকের মাধ্যমে সে চলাচল করতে পারছে। অ্যান্ড লাস্টলি আপনার অডিয়েন্স কারা? সেম আমি যদি চাল-ডালের এক্সাম্পলটা চলে যাই, তাদের অডিয়েন্স ছিল শহরের মার্কেটটা। সো হু আর দ্য ইউজার্স অফ দিস প্রোডাক্ট? চাল-ডালের ইউজার হচ্ছে আমার শহরের মার্কেটে যারা। অ্যান্ড ইজ দেয়ার আ গ্যাপ ইন দ্য ইন্ডাস্ট্রি ফর দিস প্রোডাক্ট অর দিস ফিচার? অবশ্যই ছিল। আমি যেটা শুরুতেই বলে এসেছি যে চাল-ডাল মার্কেটে আসার উদ্দেশ্যই ছিল যে বিজি আমার যে জীবনটা বা শহরে যে ট্রাফিকের কারণে আমার বাজার করতে যে প্রবলেমটা হয়ে যায়, সেই প্রবলেমটা সলভ করা। And lastly, problem. What pain point are we solving? And is there any competition in the market who are also solving the same problem? তো যেটা বললাম চাল ডালের ক্ষেত্রে কোনো কম্পিটিশন ছিল না। কিন্তু পাঠাওর ক্ষেত্রে গ্লোবালি উবার ছিল। সো এভাবেই হচ্ছে প্রোডাক্টের ভিশনটা সেট হয় যে এই জিনিসগুলিতে প্রায়োরিটাইজ করে আমি একটা ভিশন সেট করব যেটা আমার ৫ বছর ১০ বছর বা ফিউচারের জন্য আমাকে রেডি করবে। সো এইখানে আমরা যেটা বললাম যে, "ইস মাই প্রোডাক্ট সাকসেসফুল অ্যান্ড প্রোডাক্ট প্রায়োরিটাইজেশন" এটা নিয়ে আমরা একটু এবার ডিসকাস করব যে, প্রোডাক্টের সাকসেসটা কিভাবে মেজার করি আমরা অ্যান্ড প্রোডাক্ট বা ফিচার প্রায়োরিটাইজ আমরা কোন মডেলগুলিতে করতে পারি। সো প্রোডাক্টের সাকসেস মেজার করার জন্য আমার যদি মার্কেটে অলরেডি একটা প্রোডাক্ট থেকে থাকে, সেটার সাকসেসফুল নাকি না মেজার করার জন্য আমার অবজেক্টিভ সেট করতে হয়। এটাকে OKR মডেল বলে থাকি। O ফর অবজেক্টিভ, KR ফর কি রেজাল্টস। সো OKR একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড ফর্মুলা যেটা দিয়ে হচ্ছে কোনো পার্টিকুলার প্রোডাক্ট বা কোনো পার্টিকুলার ফিচারের আমি হচ্ছে সাকসেসটা জাজ করি। সো অনেকেই বলতে পারে যে KPI কি পারফরম্যান্স ইন্ডিকেটর দিয়ে তো আমি জাজ করতে পারি। বাট KPI আর OKR কিভাবে ডিফারেন্ট এটা আমরা সংক্ষিপ্তভাবে বুঝে নিব। আগে OKR টা আমরা বুঝে নিই। সো আমি এখানে দারাজের একটা এক্সাম্পল রেখেছি যে দারাজের লেটস একটা অবজেক্টিভ হচ্ছে যে গিভ ইউজার্স আ সিমলেস শপিং এক্সপেরিয়েন্স। তার মানে সে তার কাস্টমারদেরকে একটা খুবই স্মুথ শপিং এক্সপেরিয়েন্স দিতে চায়। সেটা হতে পারে কোনো অফারের মাধ্যমে, সেটা হতে পারে আমি এখন আমার জার্নিতে কি থাকে? আমার একটা প্রোডাক্ট সার্চ করতে হয়। সার্চ করে ধরেন আমি টপ রেটেড প্রোডাক্টগুলি আবার ফিল্টার করলাম। ফিল্টার করে কার্টে এড করলাম। কার্টে এড করে আবার কার্টে গেলাম, চেক আউট করলাম। তারপর কার্ড অথবা নগদ বিকাশ অথবা ক্যাশ অন ডেলিভারি দিলাম। তারপর আমার একটা সাকসেসফুল প্রোডাক্ট হচ্ছে আমি পারচেজ করতে পারলাম। দারাজের এখনকার ফিচার। সো সে প্ল্যান করল যে এটা আরো স্মুথ করবে। কিভাবে এটা স্মুথ করতে পারে? হয়তো আমি আমার বিহেভিয়ার দেখে সে অলরেডি টপ রেটেড ফিল্টারটা আগে থেকে অন করে রাখবে। কারণ সে দেখছে আমি রিপিটেডলি টপ রেটেড প্রোডাক্ট গুলি কিনছি। আমি কিন্তু চিপ প্রোডাক্টটাও কিনছি না। আমি কিন্তু অন্য কোনো ফিল্টারও ইউজ করছি না। সো ও এখানে এআই টুল ইউজ করতে পারে অথবা আমি অ্যাজ আ কনজিউমার আমার যে বিহেভিয়ার ওটা এনালাইসিস করে সে হচ্ছে একটা নতুন ফিচার লঞ্চ করতে পারে যে টপ রেটেড প্রোডাক্টটা পার্টিকুলারলি আমার জন্য আগে থেকে সিলেক্টেড থাকবে। কারণ আমি অলওয়েজ টপ রেটেড প্রোডাক্ট গুলি কিনে থাকি। এটা একটা হতে পারে। সো এভাবে সে হচ্ছে আমাকে একটা সিমলেস শপিং এর এক্সপেরিয়েন্স দিতে পারে। সো এখানে রেজাল্টস গুলি কি হতে পারে যে কাস্টমার সেন্ট্রিক মেট্রিক্স যেটা আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন এনশিওর করবে যে এটা একটা মেট্রিক্স হতে পারে কাস্টমার সেন্ট্রিক যে পার্টিকুলারলি আমার জন্য সে সেগমেন্টেড করে একটা ফিচার লঞ্চ করলো। সেটা অন্য কারোর জন্য হতে পারে যে সে লোয়েস্ট পারচেজ এর প্রোডাক্টটা কিনে। অন্য কারোর জন্য হতে পারে যে যেটা বেস্ট সেল হয়েছে ওইটা কিনতে পারে। হাইয়েস্ট নাম্বার অফ সেল হয়েছে। সো এটা একটা স্পেশালাইজেশন থাকবে আরকি পার্টিকুলার ইউজারের জন্য। অথবা নাম্বার 2 কি রেজাল্টস হতে পারে যে অপারেশনাল মেট্রিক্স ফাস্টেস্ট ডেলিভারি। আচ্ছা। সো ধরলাম আমি একেক সময় টপ রেটেড কিনি, একেক সময় হচ্ছে আমি আম লোয়েস্ট অ্যামাউন্টের লোয়েস্ট ভ্যালু যেটা, লোয়েস্ট প্রাইস যেটা সেই প্রোডাক্টটা কিনি। বাট আমি অলওয়েজ হচ্ছে হাই পে করে ফাস্টেস্ট ডেলিভারি চাই। সো সে আমার জন্য আগে থেকে এরকম একটা ফিচার লঞ্চ করে লক করে রাখতে পারে যে শর্টেস্ট টাইম ডেলিভারি। সবার জন্য যদি ৳৬০ ডেলিভারি চার্জ হয়, আমার জন্য ৳১০০ ডেলিভারি চার্জ। কারণ আমি ১ বা ২ দিনের মধ্যে ডেলিভারি চাই। সো এভাবেই দারাজ এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে এইভাবেই তার OKR মডেলটা ফিক্স করে OKR ফ্রেমওয়ার্ক দিয়ে সে প্রোডাক্টটা সাকসেসফুল হবে নাকি না এটা জাজ করতে পারবে।
এটা হচ্ছে আমার প্রোডাক্ট বা ফিচারটা সাকসেসফুল নাকি না সেটা জাজ করার একটা মডেল বলতে পারি আমরা। সো আমরা এবার টপ 4 প্রায়োরিটাইজেশন মডেলে যাই। সো প্রায়োরিটাইজেশন মোস্টলি হয়ে থাকে হচ্ছে ফিচারের জন্য। সো আমার বুঝা লাগবে যে ফিচার আর প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স কি? এটা আমি এক লাইনেই বলে ফেলবো তাহলে আপনাদের জন্য খুব ইজিয়ার হবে। ফুডপান্ডা যখন লঞ্চ করে সে হচ্ছে জাস্ট খাবার ডেলিভারির অ্যাপ হিসেবে লঞ্চ করে। এটা তার প্রোডাক্ট যে ফুড ডেলিভারি করবে। নতুন ফিচার যদি সে লঞ্চ করে সেক্ষেত্রে হবে যে খাবারের মধ্যে খাবার ছাড়াও সে হচ্ছে গ্রোসারি আইটেম ডেলিভারি করে। দিস ইস আ অ্যাডিশনাল ফিচার। অথবা হতে পারে খাবার ডেলিভারি করার সময় উম অর্ডার নাও আগে নিচের দিকে ছিল, এখন অর্ডার নাও একদম উপরের দিকে থাকবে। দিস ইস আ আপগ্রেড অফ আ ফিচার যে আগে এটা নিচেই ছিল, এক্সিস্টিং ছিল। আগে এটা নিচে ছিল অ্যান্ড এটা এখন ইউজার এক্সপেরিয়েন্স এনালাইসিস করে বা রিসার্চ করে তারা কাস্টমার ফিডব্যাক পেয়েছে যে তারা এই বাটনটা উপরে থাকলে বেটার, স্ক্রিনের উপরে থাকলে বেটার। সো তারা হচ্ছে এখন এই ফিচারটা আপগ্রেড করলো। সো দিস ইস আ বেসিক ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট অ্যান্ড ফিচার। তো প্রোডাক্ট প্রায়োরিটাইজেশন এর ৪ টা মডেল হচ্ছে এই প্রায়োরিটাইজেশন মডেলগুলি আমরা খুব সংক্ষেপে সেরে যাব। কারণ দি যদিও এই ৪ টা টপ প্রায়োরিটাইজেশন মডেল বা ফ্রেমওয়ার্ক এছাড়া আরো অনেকগুলি আছে এবং এগুলি নিয়ে বলতে গেলে পুরো এন্টায়ার একটা ওয়েবিনার করা পসিবল আরকি। তো ফার্স্ট এটা হচ্ছে ডাইস স্কোরিং মডেল, সেকেন্ড হচ্ছে ম্যাট্রিক্স চার্ট, থার্ড হচ্ছে কানো মডেল অ্যান্ড লাস্টলি হচ্ছে মস্কো মেথড। সো আমরা এগুলি নিয়ে একটু এগিয়ে যাই, দেখি কি আছে। সো রাইস স্কোরিং মডেলটা হচ্ছে R for reach, I for impact, C for confidence and E for effort. সো রাইস স্কোরিং মডেলে একটা ফর্মুলা আছে যে রিচ মাল্টিপ্লাইড বাই ইমপ্যাক্ট মাল্টিপ্লাইড বাই কনফিডেন্স ডিভাইডেড বাই এফোর্ট। এটা হচ্ছে রাইস স্কোরিং মডেলের আপনার ফর্মুলা। তো সেখানে যাওয়ার আগে একটু আমরা ডিসকাস করি যে রিচ বলতে কি বোঝানো হচ্ছে। সো দ্য রিচ বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ইউজার্স হু আর উইলিং টু পে অ্যান্ড উইল ডিরেক্টলি বি এফেক্টেড বাই দ্য ফিচার ইন গিভেন টাইম। তার মানে একটা পার্টিকুলার টাইম লিমিটের মধ্যে আমার কোন ইউজাররা আমার এই ফিচারটা নেয়ার জন্য পে করবে। এটা হচ্ছে রিচ। ইমপ্যাক্ট হচ্ছে ওভারঅল কন্ট্রিবিউশন অফ দ্য ফিচার অ্যান্ড দ্য বেনিফিট দ্য ইউজার্স উইল গেট ফ্রম দিস ফিচার। তার মানে আমি যে একটা নতুন ফিচার লঞ্চ করলাম, এটা দিয়ে কি অ্যাকচুয়ালি কোনো বেনিফিট হবে নাকি না? আমার অ্যাডিশনাল কোনো কাস্টমার আসবে নাকি না? নাকি আমার এক্সিস্টিং কাস্টমাররাই বেশি টাকা খরচ করবে? ইমপ্যাক্টটা কি? আমার বিজনেসে কোথায় এটা ইমপ্যাক্টটা ফেলবে? অ্যান্ড কনফিডেন্স হচ্ছে দ্য কনফিডেন্স ইউ হ্যাভ ফর দিস ফিচার। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা চিন্তাধারা যে আমি এই ফিচারটা লঞ্চ করলাম। অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আমার মনে হচ্ছে এইটা অনেক বেশি ইমপ্যাক্টফুল হবে অথবা এটার উপর আমার কনফিডেন্স আছে যে এটা খুব ভালো করবে। অ্যান্ড লাস্টে হচ্ছে এফোর্ট। তার মানে আপনার কত সময় দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট নিডস টু বি ডান ফ্রম ইউর টিম টু মেক দিস ফিচার লাইভ। তার মানে কত সময় এবং কত মানুষের ইনভেস্ট করতে হবে এই ফিচারটা যাতে লাইভ হয়। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে রিচের জন্য আমি বলছি কাস্টমার পার মান্থ বা ট্রান্সেকশন পার মান্থ বা অ্যাকশনস পার মান্থ। সো আমি বলছি যে নতুন ১০,০০০ কাস্টমার এখানে আসবে। ইমপ্যাক্ট কি? ইমপ্যাক্ট হচ্ছে আমি বললাম যে এটা আমার বিজনেসে 9 আউট অফ 10 ইমপ্যাক্ট ফেলবে। তার মানে আগে যদি আমি ৳১০ ইনকাম করতাম, এখন হয়তো আমি ৳১৫ ইনকাম করব। এখানে আমরা বলতে পারি যে ইমপ্যাক্ট হচ্ছে খুবই হাই যদি আমি নতুন ১০,০০০ কাস্টমার নিয়ে আসি এখানে। সো এটাকে আমি এজন্য 9 আউট অফ 10 দিচ্ছি। কনফিডেন্স হচ্ছে কিভাবে জাজ করব? হাই কনফিডেন্স 100%, মিডিয়াম কনফিডেন্স 80%, লো কনফিডেন্স 50%। এবং লাস্টলি এফোর্ট কিভাবে ক্যালকুলেট করা হয়? ২ মাস তার মানে ৬১ দিন এবং ২ মাস ৬ জন এমপ্লয়ির কাজ করা লাগবে এই ফিচারটা লাইভ করার জন্য। তার মানে 61 into 6 366। তার মানে আমার রিচ মাল্টিপ্লাইড বাই ইমপ্যাক্ট মাল্টিপ্লাইড বাই কনফিডেন্স এই ৩ টা আমার মাল্টিপ্লাই করা লাগবে ডিভাইডেড বাই এফোর্ট। তাইলে যে এই মার্কটা পাবো আমি এরকম ২-৩ টা ফিচারের মার্ক বের হওয়ার পর আমি জাজ করতে পারবো যেটার মার্ক সবচেয়ে কম সেটা হচ্ছে লাস্ট প্রায়োরিটি, যেটার মার্ক সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। এভাবে ডাইস স্কোরিং মডেল দিয়ে আমরা হচ্ছে কোনো পার্টিকুলার ফিচার প্রায়োরিটাইজ করতে পারি। আচ্ছা, মেট্রিক্স চার্ট। মেট্রিক্স চার্টটা খুবই সিম্পল। সো ইমপ্যাক্ট ইমপ্যাক্ট ভার্সাস এফোর্ট। সো এফোর্ট যখন আমি ডান দিকে যাবে তখন আমার লো এফোর্ট থেকে হাই এফোর্ট হবে।
এই যে লো এফোর্ট থেকে হাই এফোর্ট হচ্ছে, বাট যখন উপরের দিকে উঠবে তখন ইমপ্যাক্টটা হচ্ছে আমার লো ইমপ্যাক্ট থেকে হাই ইমপ্যাক্ট হবে। সো আমি যদি একটু হাইলাইটারটা নেই তাহলে আমি দেখাতে পারবো যে এখানে কিন্তু আমার ২ টাই লো। কারণ হচ্ছে আমার একদম নিচের সেলটা এটা। তার মানে আমি এফোর্টও লো এবং ইমপ্যাক্টও লো। তার মানে আমার বিজনেস এটার ইমপ্যাক্ট খুবই কম এবং এটার জন্য আমার কাজ করতে হবে কম। এটার জন্য আমার মাথা ব্যাথাও কম। এরকম একটা ফিচার হতে পারে বিকাশ নগদের জন্য যে কাস্টমার প্রোফাইল পিকচার দেয়া। সো কাস্টমার কি অ্যাকচুয়ালি চায় নাকি যে তার এমএফএস ওয়ালেটে একটা ছবি দেওয়ার জন্য? এটাই হচ্ছে আ লো এফোর্ট বাট লো ইমপ্যাক্ট। বাট আমাদের অলওয়েজ মেট্রিক্স চার্টে ফোকাস থাকবে হচ্ছে হাই ইমপ্যাক্ট এবং লো এফোর্ট। তার মানে আমি কম সময় দিয়ে কিভাবে হাই ইমপ্যাক্ট আনতে পারবো। এর জন্য একটা ফিচার হতে পারে যে ধরেন বিকাশ বা নগদে বিল পেমেন্ট করা যায় না। বিল পেমেন্ট করাটা হতে পারে যে একটা কম এফোর্ট দিয়ে কম টিম বা কম টিম মেম্বার রিসোর্স ইনভেস্ট করে আমি একটা হাই ইমপ্যাক্ট আনছি। কারণ বিল পেমেন্ট অপশনটাকে আমি হাই ইমপ্যাক্ট কেন বলছি? কারণ আরো কাস্টমার এনগেজড হবে। ওয়াসার বিল দিতে পারে তারা। তারা ইলেকট্রিসিটি বিল দিতে পারে। ক্রেডিট কার্ডের বিল দিতে পারে। সো আমার বিজনেস হবে এখানে। আমার ব্যবসা হবে, আমার টাকা ইনকাম হবে। অ্যান্ড আমরা অলওয়েজ ইগনোর করব হাই এফোর্ট, হাই ইমপ্যাক্ট অথবা হাই এফোর্ট, লো ইমপ্যাক্ট। কারণ আমার অনেক এফোর্ট দিয়ে ইমপ্যাক্টটা আনতে হচ্ছে। তো আমরা এই পর্যায়ে হয়তো একটু পজ দিতে পারি একটা। ভাইয়া আমরা কি পজটা নিবো এখন নাকি আরেকটু পরে নিতে চাচ্ছেন আপনি? আচ্ছা আমরা ক্যারি অন করি সমস্যা নেই। তো যেখানে ছিলাম আমরা ম্যাট্রিক্স চার্ট নাম্বার 2 সো নাম্বার 3 হচ্ছে কানো মডেল। তো কানো মডেল আমাকে বলে থাকে যে তোমার কোনো বিজনেসের ক্ষেত্রে বা কোনো বিজনেসে ফিচার এড করার ক্ষেত্রে কিছু মাস্ট হ্যাভ থাকবে, কিছু পারফরম্যান্স মেজারমেন্ট থাকবে, কিছু ডিলাইটারস থাকবে, কিছু ইনডিফারেন্ট ফিচার এবং কিছু রিভার্স ফিচার থাকবে। সো আমরা লেখাগুলোতে আসার আগে একটু আম গ্রাফটা দেখে নেই। তাহলে আমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স অ্যাক্সিস এ আমাদের হচ্ছে কাস্টমার ইমোশনের একটা ব্যাপার আছে যে নিচের দিকে যত থাকবে, নেগেটিভ এ যত থাকবে তত আমার কাস্টমার আ ইমোশনটা নেগেটিভ এ থাকবে, স্যাড থাকছে এবং যত উপরের দিকে তত সে খুশি থাকছে। তার মানে ডিলাইটার আমাকে বলে যে যত উপরের দিকে উঠবে তত একটা কাস্টমারের জন্য, কাস্টমারের ইমোশনের জন্য এটা ইমপ্যাক্টফুল এবং এর নিচের দিকে যত থাকবে তত দেখব যে এটা হচ্ছে ইভেন দো মাস্ট হ্যাভ বাট এখানে একটা নেগেটিভ ইমপ্যাক্ট থাকছে। অ্যান্ড যদি আমার এই বর্ডার লাইন মেইনটেইন করি আমি, তাহলে এটাতে সব জায়গায় ইকুয়ালি থাকছে অ্যান্ড এটাকে আমরা বলতে পারি পারফরম্যান্স। তার মানে নিড নট মিট, নিড টু মিট ফুললি এর মাঝে থাকাটা হচ্ছে পারফরম্যান্স। সো আমি যদি একটু লেখাটা পড়ি তাহলে আপনাদের এবার বুঝতে I গেস ইজিয়ার হবে। কানো মডেল আমাকে বলে যে মাস্ট হ্যাভ এর মধ্যে সেগুলোই থাকছে যেগুলি হচ্ছে আমার বেয়ার মিনিমাম। তার মানে আমি যদি সেইম একটা এমএফএস এর এক্সাম্পল দেই, বিকাশ বা নগদের জন্য মাস্ট হ্যাভ হচ্ছে পিন সেট করাটা। তার মানে আমার বিকাশ বা নগদ বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপে কিন্তু কাস্টমাররা ভেবেই নেয় যে আমার পিনের একটা ব্যাপার থাকবে বা পিন সেট করতে হবে। অ্যান্ড এইটা থাকা বা না থাকার কারণে থাকলে কিন্তু অ্যাডিশনাল কোনো ফিচার বা অ্যাডিশনাল কোনো খুশি কাস্টমারদের মধ্যে থাকে না। বাট এটা যদি না থাকে, সেক্ষেত্রে কাস্টমাররা একটু দুবার চিন্তা করবে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাপটা ইউজ করার আগে। কারণ একটা সিকিউরিটির ব্যাপার থাকে এখানে। সো দিস ইস আ মাস্ট হ্যাভ ফর আ ফাইন্যান্সিয়াল অ্যাপ। বাট যেটার কারণে কোনো ওয়াও ইমপ্যাক্ট হচ্ছে না, বাট দিস হ্যাজ টু বি দেয়ার। সো পারফরম্যান্স কি বলে যে this feature directly impact with customer satisfaction. The better they are implemented, the higher the satisfaction. তার মানে যেহেতু এটা এই যে একটা উম মাঝের লাইন মেইনটেইন করে চলছে, তার মানে এটা আমার কাস্টমারদের মনের মধ্যে খুব ভালো একটা ইমপ্যাক্টের জায়গা। অ্যান্ড এটা যদি একটু নড়ে চড়ে বসে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন এ একটা কোয়েশ্চেন আসে। ডিলাইটার, ডিলাইটার হচ্ছে বেসিক্যালি আ ফিচার যেগুলি কাস্টমাররা এক্সপেক্ট করে না যে থাকবে। বাট আপনার থাকলে কাস্টমাররা একটা ওয়াও ইমপ্যাক্ট ফেলে। এটার মাইজিপির ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারি এখানে। মাইজিপির ক্ষেত্রে এক্সাম্পল কিছু প্যাক থাকে মাইজিপিতে বা গ্রামীণফোনে বা অন্যান্য অপারেটরদের রবি, এয়ারটেল, বাংলালিংকেও কিছু প্যাক থাকে যে এই প্যাকগুলি কিনলে আপনি কোনো মুভির সাবস্ক্রিপশন পাবেন, চরকি হইচইর সাবস্ক্রিপশন পাবেন। তার মানে আপনি কিন্তু
এই ইন্টারনেট প্যাকটা কিনে আপনি ১০০ জিবি, ৫০ জিবি, ৬০ জিবি ইউজ করতে পারছেনই। অন টপ অফ দ্যাট আপনার অ্যাডিশনালি চরকির জন্য কিন্তু কোনো সাবস্ক্রিপশন পে করতে হচ্ছে না। তো কাস্টমার এখানে একটা ওয়াও আ রিঅ্যাকশন দিয়ে থাকে। বাট their absence doesn't cause any dissatisfaction. কাস্টমাররা তো এটা ভাবেই নাই যে পাবে। সো না থাকলেও এখানে কোনো কাস্টমারদের কোনো চিন্তা থাকে না। ইনডিফারেন্ট ফিচার হচ্ছে যেগুলো ডো নট সিগনিফিক্যান্টলি এফেক্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন। এগুলি থাকলে বা না থাকলে কাস্টমারদের কিছু তেমন একটা যায় আসে না। আর রিভার্স ফিচার হচ্ছে these are the features that can annoy some users if they are overemphasized or implemented poorly. এটার একটা এক্সাম্পল হতে পারে যে আপনি নোটিফিকেশন পাঠান কিন্তু অতিরিক্ত নোটিফিকেশন পাঠান যেটার কারণে একটা কাস্টমার আপনার অ্যাপের নোটিফিকেশনই বন্ধ করে দিচ্ছে। সো নোটিফিকেশন পাঠানো ইভেন দো একটা কাস্টমারকে অ্যাওয়ার করছে যে হ্যাঁ, আমার আজকে এই অফারটা আছে অথবা তুমি এখানে এটা পাবা। শেয়ার ট্রিপের জন্য হতে পারে যে আজকে তুমি যদি টিকেট কেটে থাকো তাহলে ৳৫০ ডিসকাউন্ট পাবা বা ৳৫,০০০ ডিসকাউন্ট পাবা। টিকেটের ক্ষেত্রে ৳৫,০০০ ইস আ ফেয়ার অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবা। এটা যদি এক্সেস দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার একটু অ্যানয়েড হবে। সো কানো মডেল দিয়ে আমরা বেসিক্যালি এই ৫ টা ক্রাইটেরিয়া থেকে জাজ করতে পারি যে আমার এই পার্টিকুলার প্রোডাক্টটা কোন সেগমেন্টে যাচ্ছে। আমারটা কি মাস্ট হ্যাভ, পারফরম্যান্স এ থাকছে নাকি রিলেটেড এ থাকছে? আমরা এগিয়ে যাই সামনে। মস্কো মেথডটা খুবই সিম্পল। somewhat relevant with কানো মডেল। মস্কো মেথডে আমাকে বলে যে কোনটা মাস্ট হ্যাভ, কোনটা শুড হ্যাভ, কোনটা কুড হ্যাভ, কোনটা ওন্ট হ্যাভ। সো বেসিক্যালি MSCW এটা দিয়ে মস্কো মেথডটা জাজ করা হয়ে থাকে। মাস্ট হ্যাভ এর ক্ষেত্রে সেইম আমার আম কানো মডেলের মতো এই ফিচারগুলি ম্যান্ডেটরি যে এখানে বলা যে পিন ফর এমএফএস অ্যাপ এটা আমার জন্য মাস্ট হ্যাভ। শুড হ্যাভ হচ্ছে যেই ফিচারটা থাকলে একটা ভালো ইমপ্যাক্ট পড়তে পারে। দিজ আর দ্য মে হ্যাভ ফিচার দ্যাট মে ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে সেগমেন্টেড কাস্টমার ডিসকাউন্ট ইন এমএফএস অ্যাপ। তার মানে আপনি যেহেতু বেশি ব্যবহার করেছেন, আপনার জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট। সবার জন্য ৳১০০ ডিসকাউন্ট হয়ে থাকলে আপনার জন্য ৳২০০ ডিসকাউন্ট। কারণ আপনি হয়তো লয়াল কাস্টমার। Could haves these features are not mandatory. In fact, unless the team requires something অর্থাৎ আপনার টিমের যদি কিছু একটা এখনই দরকার হয়, কোনো একটা ফিচার লঞ্চ করতে হবে, সেক্ষেত্রে আপনি এটা কনসিডার করতে পারেন এই ফিচারটা। তখন আপনি মস্কো মেথডে এটা হচ্ছে could have এ ফেলে দিবেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে won't have। won't have ফিচারটা কি? অগমেন্টেড রিয়েলিটি ইন এমএফএস অ্যাপ। তার মানে এমএফএস অ্যাপে কিন্তু আমার এটা দরকারই নেই যে আমি দেখছি আমার ট্রান্সেকশনটা হয়ে যাচ্ছে বা আমি ভিআর পরে দেখছি আমার টাকাটা মোবাইল থেকে বের হয়ে যাচ্ছে। দিস আর দ্য ফিচারস দ্যাট আর নট নেসেসারি এট অল। সো মস্কো মেথডে আপনি এই ৪ টা ফিচারে ফেলে আপনি ডিসাইড করতে পারেন যে কোন ফিচারে কোন স্টেজে আপনার ফিচারটা আছে এবং এটা কিরকম প্রয়োজন। আমরা আবার প্রোডাক্ট লাইফ সাইকেল এ ফেরত যাই। সো দিস ইস দ্য স্টেজ মোস্ট ভায়াবল প্রোডাক্ট সরি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট এমভিপি বলে থাকি এটা আমরা প্রোডাক্টের ভাষায়। সো অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার এমভিপি হচ্ছে আপনার জন্য একটা খুবই ক্রুশাল পার্ট যদি আপনার প্রোডাক্টটা নতুন করে লঞ্চ হয়ে থাকে। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট প্রত্যেকটা ওয়ার্ডই এখানে সেলফ এক্সপ্লেনেটরি। কিরকম? মিনিমাম দিয়ে আমরা বুঝিয়ে থাকি যে উইথ মিনিমাম এফোর্ট অ্যান্ড উইথ মিনিমাম ইনভেস্টমেন্ট আমি হচ্ছে আমার প্রোডাক্টটা লঞ্চ করব। তার মানে মিনিমাম এফোর্টটা আমার রিসোর্সের ক্ষেত্রে হতে পারে। মিনিমাম এফোর্টটা আমার আম এক্সপেকটেশন এর ক্ষেত্রে হতে পারে। অ্যান্ড উইথ মিনিমাম ইনভেস্টমেন্ট মানে আমি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করব, আমি এত কিছু মাথায় রাখবো না। আমি মিনিমাম এফোর্ট দিয়ে অল্প টাকার উপরেই একটা প্রোডাক্ট লঞ্চ করব। দিস ইজ মিনিমাম। ভায়াবল এর মধ্যে সলভস অ্যাকচুয়ালি a প্রবলেম অ্যান্ড বেসড অন প্রপার রিসার্চ। তার মানে আপনি প্রোডাক্টটা যে আনবেন মার্কেটে, এটা আদৌ প্রবলেম সলভ করছে কিনা এটা আপনার মাথায় রাখতে হবে। অ্যান্ড আপনার রিসার্চটা প্রপার হতে হবে। যদি এরকম হয়ে থাকে যে আপনার এক্সাক্টলি আপনার ফিচারটা বা আপনার প্রোডাক্টটা মার্কেটে এক্সিস্ট করে, সেক্ষেত্রে আপনার মেক সিউর করতে হবে যে রিসার্চটা আপনি প্রপারলি করেছেন যাতে আপনার একটা ইদার ইউএসপি থাকে অথবা আপনি সার্ভে করে দেখেছেন যে আপনার প্রোডাক্টটা ইউনিক ইন এনি ওয়ে যেটার কারণে আপনার মনে হচ্ছে এটা ভায়াবল। অ্যান্ড লাস্টলি প্রোডাক্ট হুইচ মিনস আপনার প্রোডাক্টটা ট্যানজিবল হতে হবে অ্যান্ড আ ফিজিক্যাল বা ডিজিটাল প্রেজেন্স থাকতে হবে। আনলেস there is a presence কাস্টমাররা কিন্তু আসবে না। যেটা 2nd পয়েন্টে বলা attracts early adopters মানে শুরুর দিকে আপনার যে কাস্টমার বেসটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে। There are some customers actually যারা নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হলেই তারা কিন্তু এটা ডাউনলোড করে বা একটু ইউজ করার ট্রাই করে।
হতে পারে টু গেইন নলেজ অথবা হতে পারে আউট অফ কিউরিওসিটি। সো আর্লি অ্যাডপ্টারদেরকে আপনার অ্যাট্রাক্ট করতে হবে। সো Instagram এর একটা এক্সাম্পল দিই, Airbnb র যেহেতু দিয়েছি, Instagram এর একটা এক্সাম্পল দিই এক্ষেত্রে। Instagram এর ক্ষেত্রে মোস্ট ভায়াবল প্রোডাক্ট আপনি যদি দেখেন, একদম শুরুর দিকে তারা একটা খুবই বেসিক লোগো দিয়ে তো লঞ্চ করেছিলই এবং তাদের পারপাসটা ছিল যে জাস্ট ফিল্টার এড করা। বাট তারা দেখতে পেয়েছে প্রপার রিসার্চ করে যে ছবিতে ফিল্টার এড করার জন্য তখন অলরেডি কিছু অ্যাপ মার্কেটে ছিল। সো তারা কানেক্ট করার ট্রাই করেছে যে আমি যে একটা ফিল্টার এড করলাম, আমি যে একটা ছবি তুললাম নতুন করে, এটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। সো দে কেম আপ উইথ আ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে আমি ফিল্টারটা এড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। অ্যান্ড Instagram এ আপনি যদি শুরুর দিকে থেকে থাকেন, দেখবেন যে মানুষজন কিন্তু স্টোরি, লোকেশন, তারপর এই যে এক্সপ্লোর পেজ বা আ মেসেজ পাঠানো কোনো অপশনই ছিল না Instagram এ। জাস্ট আপনি ছবি আপলোড করতে পারতেন, দ্যাটস ইট। আপনি কমেন্ট করতে পারতেন, আপনি লাইক দিতে পারতেন। দ্যাটস ইট। অ্যান্ড সেখান থেকে এখন Instagram আপনি মেসেজ করতে পারেন, আপনি কমেন্টে লাইক দিতে পারেন, আপনি কমেন্টে রিপ্লাই করতে পারেন। ইনফেক্ট Facebook এর মতো এটা একটা কমার্স প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে Instagram। সো আপনি যদি ওদের এমভিপির সাথে বর্তমান প্রোডাক্টটা কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে মিনিমাম এফোর্ট দিয়ে তারা লঞ্চ করেছিল অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্রোডাক্ট বেসড অন প্রপার রিসার্চ। অ্যান্ড এখন তারা আস্তে, আস্তে ফিচার এড করেছে যাতে ডিক্লানেশন স্টেজে না চলে যায়, যাতে আপডেট হতে থাকে। আ ইনক্রিমেন্টাল রেভিনিউ আসতে থাকে সেখান থেকে। সো এখন আমরা স্টেজটা এসেছি যে ডিজাইন দেন ডেভেলপ, এরপরে থাকছে লঞ্চ অ্যান্ড জিটিএম প্ল্যানিং অ্যান্ড প্রোডাক্ট স্ট্র্যাটেজি। সো এই ৩ টা স্টেজ কাইন্ড অফ ইন্টারকানেক্টেড। কিভাবে আমি সেটা বলি? আপনি যখন ডিজাইন স্টেজে থাকবেন, আপনার মাথায় থাকবে যে আপনার ইউএক্স ডিজাইনার যারা আছে অথবা আপনার প্রোডাক্ট ডিজাইনার যারা আছে, প্রোডাক্ট অ্যানালিস্ট যারা আছে তাদের ইন্টারনালি কাজ করতে হবে অ্যান্ড আপনি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনার ওভারলুক করতে হবে পুরো ব্যাপারটা। যে আপনি যে রিসার্চ করেছেন, সেই রিসার্চ অনুযায়ী কি প্রোডাক্টটা রোল আউট হচ্ছে নাকি না? আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দেওয়ার আগে এখানে নাম্বার 2 তে বলা যে emphasize your user experience and accessibility। আমি যদি Instagram এর একটা এক্সাম্পল দেই, Instagram এর এক্সাম্পল এর ক্ষেত্রে আপনি দেখবেন যে খুবই রিসেন্ট একটা এক্সাম্পল যে তাদের আপনি যখন ছবি আপলোড করতে যেতেন, শুরুতেই দিত তারা যে আপলোড আ পিকচার বা আপনি সেখানে আপলোডের নিচে কিছু অপশন থাকতো, ফটো আপলোড করবেন, স্টোরি দিবেন বা রিল দিবেন। বাট তারা কিছুটা চেঞ্জ করে এখানে এনেছে যে এখন অটোমেটেড আগে রিলস সিলেক্টেড থাকে। এটার পিছে তাদের রিজন যেটা ছিল যে আম কাস্টমাররা নাম্বার 1 তো TikTok, যে আপনার তাদের একটা কম্পিটিশন নতুন রাইজ হচ্ছে যারা TikTok এ রিলস দেখছে। TikTok এ তো ছবি পোস্ট করা যায় না, রিলস চলে। সো TikTok কে অ্যাজ আ কম্পিটিশন নিয়ে তারা ফার্স্ট এ রিলস অপশনটা রেখেছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ছিল তাদের জন্য যে তাদের অ্যাপের মধ্যেই কাস্টমারদের ইউজিং টাইম বাড়ছে। কাস্টমাররা আগে যদি ৫ মিনিট এভারেজে খরচ করে থাকতো Instagram এর পিছে, এখন ৭ থেকে ৮ মিনিট খরচ করছে। অ্যান্ড পার্টিকুলার একটা ভিডিও ৩ থেকে ৫ সেকেন্ড দেখছে। সো যেহেতু ভিডিওর দিকে শিফট হয়ে যাচ্ছে জেনারেশনটা অ্যান্ড তাদের রিসার্চও এটা বলেছে তাদেরকে। সো এজন্য তারা এই ডিজাইনের আপগ্রেডটা করে ফটো আপলোড থেকে রিলস এর মধ্যে প্রি সিলেক্টেড করে রাখে। সো দিস ইস আ ডিজাইন দেন ডেভেলপ ফিচার যেটা আপনি বলতে পারেন। অ্যান্ড লাস্টলি যেটা দেখবেন যে টেক কনজিউমার ফিডব্যাক ইনটু অ্যাকাউন্ট আফটার লঞ্চ। সো এই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে এই মুহূর্তে এখন ডিসকাস করব না। এটার সামনে উম ক্লিয়ারলি ডিসকাস করা আছে যে হাউ কনজিউমার ফিডব্যাক ইস নেসেসারি। সো আমি যখন লঞ্চ করে আ ডে ডিজাইন করে ডেভেলপ করে ফেললাম, সেক্ষেত্রে কিন্তু আমার যেটা বলছিলাম যে এস আ প্রোডাক্ট ম্যানেজার আপনার ওভারলুক করতে হয় আপনার ডিজাইনিং টিম, প্রোডাক্ট অ্যানালিস্ট টিম এবং আপনার ইঞ্জিনিয়ারিং টিম একসাথে কাজ করছে কিনা অ্যান্ড পুরা জিনিসটা ওভারলুক করতে হয় অন বেসিস অফ আপনার রিসার্চ। সো রিসার্চের উপর বেস করে আপনি যখন প্রোডাক্টটা লঞ্চে যাবেন, আমি কিন্তু এখন এই স্টেজটায় আছি। এতক্ষণ ইন্ট্রোডাকশন পার করলাম আমি। আমি লঞ্চ করার পরেই আমারটা হচ্ছে গ্রো করা শুরু করবে। সো লঞ্চের ক্ষেত্রে আমাদের যেগুলি মাথায় রাখতে হয় যে আমার প্রপার জিটিএম প্ল্যানিং আছে নাকি, আমার কমিউনিকেশন প্ল্যান আছে নাকি, আমার গো টু মার্কেটিং প্ল্যানটা কি আমার ভিশন এবং স্ট্র্যাটেজির সাথে অ্যালাইনড কিনা। কিরকম? আমি যদি আবার এমএফএস এর একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি রিসার্চ করে দেখেছেন মার্কেটে আপনার জন্য খুবই দরকার টাকা পাঠানোর ফিচারটা, অর্থাৎ সেন্ড মানির ফিচারটা। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, এখন আপনি সেট করলেন যে
আমি ফোকাস করব যাতে কাস্টমাররা আরো বেশি, বেশি টাকা আমার অ্যাপের থ্রুতে পাঠায়, আমার এমএফএস এর থ্রুতে পাঠায়। এটা যদি আপনার মার্কেটিং টিম বা কমিউনিকেশন টিম বা ডিজিটাল টিম না জেনে থাকে, তারা হয়তো আপনাকে ফার্স্ট অফ অল অ্যাজ আ এমএফএস প্রমোট করলো মার্কেটে, অথবা আপনার পুরা ব্র্যান্ডিংটা হলো অ্যাজ আ নিউ মা আম মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপ। কিন্তু আপনার যেই স্ট্র্যাটেজিটা ছিল যে আপনি উম সেন্ড মানি করবেন, সেখানে কোনো ফোকাস নেই। বাট এখানে কিন্তু আপনার ফোকাস থাকা উচিত ছিল যে সেন্ড মানি করব আমি। বা বিকাশ বা নগদ দিয়ে সেন্ড মানি করা যায়। সেন্ড মানি ফ্রি। সেন্ড মানি করলে ক্যাশব্যাক পাবেন বা অফার আছে কোনো। These are the points that should be focused as a GTM plan. বাট যেহেতু আপনার স্ট্র্যাটেজি এবং জিটিএম টিম বা কমিউনিকেশন টিম অ্যালাইনড ছিল না, অ্যালাইনমেন্ট এর অভাবে এটা হয়নি। সো অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আমি শুরুতেই যেটা বলেছি, আপনার জন্য ফার্স্ট কাজ কোলাবোরেটিভলি আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে কাজ করা। অ্যান্ড দিস ইস আ ভেরি মাস্ট হ্যাভ, মস্কো মডেলের অনুযায়ী মাস্ট হ্যাভ আ সফট স্কিল ফর ইউ। সো এখানে আমরা ফিরে যাই যে ডিফাইন ইউর অডিয়েন্স, প্রাইসিং অ্যান্ড প্রমোশন স্ট্র্যাটেজিস, যেটা বললাম যে আপনার প্রমোশন স্ট্র্যাটেজিস অ্যান্ড জিটিএম প্ল্যান অ্যালাইন থাকতে হবে। ইউস চ্যানেল দ্যাট রেজোনেটস উইথ ইউর টার্গেট মার্কেট। আচ্ছা, এটা একটা ইম্পোর্টেন্ট ফিচার। কিরকম বলি? আম এখানে স্বপ্নের একটা এক্সাম্পল দেই। তো স্বপ্ন যখন আপনি আ দেখবেন যে ঢাকায় আছে, লেটস সে ঢাকাতেও আছে, আম রংপুরেও আছে। কিন্তু আপনি কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন ভেরিয়েশন গুলি ঢাকাতে বেশি, রংপুরে কম। তার মানে আম আমি যদি একটা এক্সাম্পল দিই, মামা নুডলস বা আপনি দেখবেন যে আম নরমাল রেগুলার রামেন, ঢাকাতে অপশনস বেশি, বাট রংপুরে অপশনস কম। কারণ তাদের রিসার্চ এবং তাদের সেলস অ্যান্ড কনজিউমার রিপোর্ট তাদেরকে, কনজিউমার ট্রেন্ড তাদেরকে বলে যে ঢাকাতে পিপল প্রেফার ভ্যারিয়াস অপশনস। এজন্য ঢাকাতে এভেইলেবিলিটিটা বেশি, অপশনসও বেশি। বাট রংপুরে লেটস সে জাস্ট বেসিক ফ্লেভারটা চলে। এজন্য রংপুরে তারা বেসিক ফ্লেভারটা রেখেছে। সো আপনি দেখছেন যে মার্কেটটা বুঝে সেই অনুযায়ী তারা প্রোডাক্ট প্লেসমেন্ট করেছে। সেইম আপনার টার্গেট চ্যানেলটা বুঝতে হবে, সেই অনুযায়ী আপনার প্রমোশন করতে হবে। আপনার টার্গেট চ্যানেলের মধ্যে যদি কোনো ডিজিটাল কনজিউমার